নমস্কার, আমি শতাব্দী রায়চৌধুরী। আজকের এই প্রেজেন্টেশনে আমি ইন্ডিয়ান ইকোনমির ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ইকোনমিক্স বুঝতে গেলে যেটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এটা বলবো যে হোয়াট ইজ ইকোনমিক্স। ইকোনমিক্সটা অ্যাকচুয়ালি কী বা অর্থবিদ্যা আসলে কী। মানে সাধারণ আলোচনায় যদি বলা হয় তাহলে অর্থবিদ্যা বা ইকোনমিক্স হচ্ছে একটা বিশেষ ধরনের সমাজবিজ্ঞান যেটা কিনা মূলত উৎপাদন উপকরণের ব্যবহার সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আর কি আলোচনা করে। আর এই ইকোনমিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে সীমিত উৎপাদন উপকরণ আর কি ব্যবহার করে বা অ্যালোকেশন অফ স্কার্স রিসোর্সেস এটা ব্যবহার করে কিভাবে সর্বাধিক পরিমাণ উৎপাদন করা যায়। এটা হচ্ছে আমাদের ইকোনমিক্সের আসল উদ্দেশ্য। আর একটা দেশের নৈতিক প্রাতিষ্ঠানিক কাঠামো যার মাধ্যমে আর কি দেশের অর্থনৈতিক কার্যকলাপ সম্পাদিত হচ্ছে তাকে সোজা ভাষায় অর্থনীতি বলা হয়। এরপর আমাদের আছে অর্থনীতির বা ইকোনমিক্সে কিন্তু দুটো মূল শাখায় একে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা ব্যক্তিগত অর্থবিদ্যা, আর দ্বিতীয়টা হচ্ছে সমষ্টিগত অর্থবিদ্যা বা ম্যাক্রো ইকোনমিক্স। আমরা প্রথমে আলোচনা করব হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্সের ওয়ার্ডটার মধ্যেই আমরা মাইক্রো কথাটা পাচ্ছি, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটার ক্ষেত্রটা অনেক ছোট। তো আমরা দেখি যে এই রকম ইকোনমিক্সে কি জিনিস আলোচনা করা হয়। তো এই শাখায় কি ব্যক্তি বা ব্যক্তিগত দলের অর্থনৈতিক ক্রিয়া সংক্রান্ত আলোচনা করা হয়। এটা কিন্তু সবসময় ইন্ডিভিজুয়াল ইনকাম ইকোনমিক ইউনিটস এই জিনিসটা নিয়ে আলোচনা করে। এটা একটা বটম আপ অ্যাপ্রোচ, আর এটা ইন্ডিভিজুয়াল ইনকাম, ইন্ডিভিজুয়াল প্রাইসেস, ইন্ডিভিজুয়াল আউটপুট এইগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করে। মানে মাইক্রো ইকোনমিক্স আলোচনা করতে গেলে আমরা বারবার কোট আনকোট ইন্ডিভিজুয়াল কথাটা কিন্তু পাবো। এটার এক্সাম্পলস হিসেবে বলা যায় প্রাইস ডিটারমিনেশন, কনজিউমার ইকুইলিব্রিয়াম, ইন্ডিভিজুয়াল ডিমান্ড, ইন্ডিভিজুয়াল সাপ্লাই এটসেট্রা এইগুলো। এরপর আমরা দেখব যে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। তো আমরা মাইক্রো নিয়ে আলোচনা করলাম, এবার আমরা ম্যাক্রো নিয়ে আলোচনা করব। মানে ম্যাক্রো কথাটার শব্দটার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটার ক্ষেত্র কিন্তু অনেক বিশাল। এটা কিন্তু আর ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করে না। তাহলে এটা কি নিয়ে আলোচনা করে? এটা একটা অর্থনৈতিক সামগ্রিক বিস্তার সমূহকে নিয়ে কিন্তু আলোচনা করে। সমষ্টিগত অর্থবিদ্যা এটাকে বলা হয়। মানে সমষ্টি কথা মানেই বোঝা যাচ্ছে যে এটার ক্ষেত্রটা অনেক বড়। এটা কিন্তু স্টাডি অফ ইকোনমি অ্যাজ এ হোল। আর এটা হচ্ছে একটা টপ ডাউন অ্যাপ্রোচ। ওটা যেমন একটা বটম আপ অ্যাপ্রোচ ছিল, এটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ। আর এটার উদাহরণ হিসেবে বলা যেতে পারে ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, এগ্রিগেটেড ডিমান্ড, পভার্টি, আনএমপ্লয়মেন্ট এইগুলো। এরপর আমরা ইকোনমিক্সের কিছু টাইপ নিয়ে আলোচনা করব। ইকোনমিক্সের অনেক রকম টাইপস আছে, তো আমি মূলত চারটে যে মূল যে টাইপ সেটা নিয়ে কিন্তু বলবো। তো দ্য ফার্স্ট ওয়ান ইজ ক্যাপিটালিস্ট ইকোনমি, সেকেন্ড হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, থার্ড হচ্ছে মিক্সড ইকোনমি, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ক্লোজড ইকোনমি। তো প্রথমেই আমরা ক্যাপিটালিস্ট নিয়ে একটু আগে বলি। ক্যাপিটালিস্ট ইকোনমি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। সেটা কি? এটার এই ধরনের অর্থব্যবস্থায় উৎপাদন উপকরণের মালিকানা কিন্তু বেসরকারি উদ্যোগপতিদের হাতে থাকে। মানে প্রাইভেট যে সংস্থাগুলো, এইখানে কিন্তু এই উদ্যোগপতিগুলো কিন্তু প্রাইভেট সংস্থাগুলো কিন্তু এই ক্যাপিটালিস্ট ইকোনমিটা দেখে। এই অর্থব্যবস্থা কি না সরকারি নিয়ন্ত্রণ মুক্ত, মানে গভর্নমেন্টের এখানে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই, সম্পূর্ণভাবে গভর্নমেন্টের নিয়ন্ত্রণ মুক্ত এগুলো। এরপর নেক্সট ওয়ান ইজ সোশ্যালিস্ট ইকোনমি। তো সোশ্যালিস্ট ইকোনমি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তো সেইটা কি, আগে যেটা বললাম ক্যাপিটালিস্ট ইকোনমি, ওটার কিন্তু সম্পূর্ণ উল্টোটা। মানে ওখানে যেমন শুধুমাত্র বেসরকারি উদ্যোগপতিরা ছিল, সরকারি কোনো নিয়ন্ত্রণ মুক্ত ছিল, এখানে কিন্তু বরং সরকারি অধীনস্থ এগুলো। এখানে কিন্তু কোনো বেসরকারি কোনো এদের কিন্তু হাত নেই, বেসরকারি উদ্যোগপতিদের, সম্পূর্ণভাবে গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন। এরপর আসছে কি মিক্সড ইকোনমি। তো মিক্সড কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে এক ধরনের
কোনো ইকোনমি নিয়ে আলোচিত কিন্তু এটা হচ্ছে না। তাহলে এটা কি এক বা একের অধিক দিয়েই কোনো জিনিস মিশ্রিত হয় বা মিশ্র হয়, নামেই হচ্ছে এটা মিশ্র অর্থনীতি। তো এইখানে কি সরকারি বা পাবলিক আর তার সাথে সাথে বেসরকারি মানে প্রাইভেট, এই দুটো ক্ষেত্র পাশাপাশি কিন্তু একসাথে অস্তিত্বটা এদের বিরাজ করে। আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি, এই ইন্ডিয়ান ইকোনমিটা কিন্তু সম্পূর্ণভাবেই এই মিক্সড ইকোনমির আওতায়। এরপর লাস্ট ওয়ান ইজ ক্লোজড ইকোনমি। তো ক্লোজড কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে বদ্ধ, মানে এখানে কি কোনো রকম নো এক্সপোর্ট নো ইম্পোর্ট, এখানে কোনো রকম কোনো আমদানি রপ্তানি কিছু হয় না, সমস্তই কিন্তু এখানে আন্তর্জাতিক বাণিজ্যকর্ম কিছুই এখানে সম্পাদিত হচ্ছে না। তাহলে কি কোনো দেশ থেকে আমরা কিছু আমদানিও করতে পারছি না বা অন্য কোনো দেশ থেকে দেশকে আমরা কিছু পাঠাতেও পারছি না বা কিছু রপ্তানিও করতে পারছি না, সম্পূর্ণ একটা বদ্ধ অবস্থায় এটা থাকছে, তাই এটার নাম হয়েছে ক্লোজড ইকোনমি। এরপর ইকোনমিক্স বুঝতে গেলে প্রথমেই যে জিনিসটা আর কি আমাদের মাথায় আসে বা আমরা যেটা সব খুবই আলোচিত যে টার্মটা, সেটা হচ্ছে কি ন্যাশনাল ইনকাম। তো হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, আমাদেরকে বুঝতে হবে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় কোনটা। তো জাতীয় আয় হচ্ছে টোটাল মানিটারি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসেস উইদিন দ্য নেশন ইন এ ইয়ার। তো এটা কি যে কোনো একটা দেশের কোনো নির্দিষ্ট সময়কালে, বিশেষত এক বছরের এটা হিসাব করা হয়, এক বছরের উৎপাদিত দ্রব্য সামগ্রী অর্থাৎ গুডস ও সেবামূলক কাজকর্ম অর্থাৎ সার্ভিসেস, এটার মানিটারি ভ্যালু অর্থাৎ আর্থিক মূল্যকে খুব সাধারণভাবে ওই দেশের নির্দিষ্ট সময়কালের কিন্তু জাতীয় আয় বলা হয়। তো এই জাতীয় আয় পড়তে গেলে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা মনে রাখতে হয়। সেই ফর্মুলাটা কি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তো আমাদের এটা বুঝতে হবে যে এইগুলোর অ্যাকচুয়াল অ্যাব্রিভিয়েশনটা কি। সি হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার, জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আই ফর ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আর এক্স মাইনাস এমটা হচ্ছে নেট এক্সপোর্ট মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এটাকে। তো এখানে একটা কথা বলে রাখি যে ভারতে কিন্তু আমরা সবসময় জানি ভারতে এটাই দেখা যায় যে আমদানির থেকে আমদানি কিন্তু বেশি হয় রপ্তানির চেয়ে, রপ্তানি কম হয় আমদানি বেশি হয়, তার ফলে কি নেট এক্সপোর্টটা সবসময় নেগেটিভ হয় আমাদের। এরপর আমাদের ন্যাশনাল ইনকাম বুঝতে গেলে কিছু মূল আর কি টার্ম সাথে পরিচিত হতে হবে, কিছু মূল টার্ম আমাদের জানতে হবে। তো প্রথম টার্মটা হচ্ছে যে কি ফ্যাক্টর কস্ট। তো ফ্যাক্টর কস্টটা আমাদের অ্যাকচুয়ালি কি, ফ্যাক্টর কস্ট বলতে গেলেই চারটে জিনিস আর কি, প্রথমেই চারটে ফ্যাক্টর এখানে আসছে। তো চারটে ফ্যাক্টর এখানে কি, যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর। তো এই চারটে মিলে কোনো দ্রব্য উৎপাদন করতে প্রাথমিকভাবে যে খরচটা হচ্ছে সেটাকেই আমরা কিন্তু ফ্যাক্টর কস্ট বলবো। এরপর কি আসছে মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইস নামটা শুনেই বোঝা যাচ্ছে যে কোনো একটা জিনিস যেটা মার্কেটে বা বাজারে বিক্রি হচ্ছে তার যে দামটা, সেটাকেই খুব সাধারণ অর্থে মার্কেট প্রাইস বলছে। আরও একটু গভীরে গিয়ে যদি বলা হয় তাহলে এটা বলতে হবে যে ফ্যাক্টর কস্টের যে দামটা আমরা হিসাব করছি, মানে ওই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর এটা মিলিয়ে যে আর কি দামটা বেরোচ্ছে, যে কস্টটা হচ্ছে, সেটাতেই তো বাজারে দামটা বিক্রি হচ্ছে না একটা কোনো জিনিস, সেই দামেই তো বিক্রি হচ্ছে না, তাহলে এর মধ্যে কি ট্যাক্স চাপছে বিভিন্ন, জিএসটি, এক্সাইজ ডিউটি এইগুলো চাপে, সাথে রিটেলার বা দোকানদারের লাভও আসছে এখানে, এইসব মিলিয়ে যে সমস্ত প্রাইসটা দাঁড়াচ্ছে সেটাকে কিন্তু মার্কেট প্রাইস বলছে। তো অনেক সময় দেখা যায় যে সরকারের তরফ থেকে কিছু টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, সেই ভর্তুকিটা কিন্তু উৎপাদক আবার আখেরে কিন্তু ফেরত পেয়ে যায়। এই কারণে কি হয় যে ওই মার্কেট প্রাইস যখন হিসাব করা হয় তখন ওই ভর্তুকিটা কিন্তু বাদ যায়। তাহলে এটা বলা যায় যে মার্কেট প্রাইস ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, আর এই ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিকে একসাথে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলা হয়। এরপর আসছে কি ট্রান্সফার পেমেন্ট বা হস্তান্তর আয়। এই হস্তান্তর আয় বা ট্রান্সফার পেমেন্টটা কি, এটা কি যেটা কিনা কোনো কিছু উৎপাদন না করেই পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু প্রকৃত পরিষেবা উৎপাদনের শ্রেণীতে এগুলোকে ফেলা হয় না,
এবং এটা কিন্তু ন্যাশনাল ইনকামের অন্তর্ভুক্ত হয় না। ন্যাশনাল ইনকাম হিসাব করার সময় এগুলোকে ধরা হয় না। এগুলোর উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে বেকার ভাতা, তারপরে ওল্ড এজ বিভিন্ন পেনশন, উপহার, এই জিনিসগুলো আর কি। এগুলো কিন্তু ট্রান্সফার পেমেন্টের আওতায় পড়ছে। এরপর আমাদের দুটো জিনিস বুঝতে হবে যে হোয়াট ইজ পার্সোনাল ইনকাম বা পিআই অ্যান্ড হোয়াট ইজ ডিসপোজেবল ইনকাম বা ডিআই। পিআই আর ডিআই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। তো পার্সোনাল ইনকামটা কি? পার্সোনাল ইনকাম হচ্ছে কোনো একটা ব্যক্তি কোনোভাবে যে উপার্জনটা করে থাকে। এখানে এটা কোনো আলোচ্য বিষয় নয় যে সে কিভাবে উপার্জনটা করছে। হতে পারে সে কোনো রকম লটারির মাধ্যমে পেয়েছে বা কিছু কারোর থেকে কোনো রকমভাবে পেয়েছে, তো যেটা সে পেয়ে যাচ্ছে সেটাই তার ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম। তো এই পার্সোনাল ইনকামের মধ্যে এনআই প্লাস ইনকাম রিসিভড বাট নট আর্ন, যে ইনকামটা আর কি রিসিভ করছে একটা কোনো ব্যক্তি কিন্তু সে আর্ন করেনি বা তার অর্জিত আয় তার নয়, মাইনাস ইনকাম আর্ন বাট নট রিসিভড, যেটা সে রোজগার করে বা আর্ন করে বাট কিন্তু পায় না, এইটার যে বিয়োগ ফলটা বা এটা থেকে যেটা পাওয়া যায় সেটা কিন্তু পার্সোনাল ইনকামের অন্তর্ভুক্ত। আর তাহলে ডিসপোজেবল ইনকামটা কি? ডিসপোজেবল ইনকামটা সেটাই যেটা পার্সোনাল ইনকাম থেকে কিন্তু সবটা তো নিজের হাতে তার থাকছে না। এই পার্সোনাল ইনকাম থেকে কিছুটা অংশ সরকারকে ট্যাক্স দিতে বেরিয়ে যায়, ডাইরেক্ট ট্যাক্স দিতে বেরিয়ে যায়। তো এই পার্সোনাল ইনকাম থেকে বিভিন্ন যে ডাইরেক্ট ট্যাক্স বা পার্সোনাল ইনকাম ট্যাক্স যে বাদ দিলে যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু ডিআই বা ডিসপোজেবল ইনকাম, যেটা আর কি হস্তগত আয়, যেটা আর কি থাকছে হাতে বা ব্যয়যোগ্য যেটাকে আয় বলা হয়, সেটা কিন্তু এই ডিরেক্ট ট্যাক্সটা পার্সোনাল ইনকাম থেকে বাদ দেওয়ার পরেই পাওয়া যাচ্ছে। এরপর আমরা কিছু বিভিন্ন প্যারামিটার আছে ন্যাশনাল ইনকাম মাপার জন্য, সেইগুলো দেখব। দুটো প্যারামিটার মেনলি বোঝার জন্য আমি বলবো, সেটা হচ্ছে একটা ডোমেস্টিক প্যারামিটার আর একটা হচ্ছে ন্যাশনাল প্যারামিটার। এই ডোমেস্টিক প্যারামিটারের মধ্যে দুটো জিনিস পড়ছে, একটা জিডিপি যেটা কিনা নমিনাল রিয়েল দুটোই হতে পারে, আর একটা এনডিপি। তো এখানে জিডিপি এনডিপি এই টার্মগুলো কি আমাদের বুঝতে হবে। তো জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট আভ্যন্তরীণ উৎপাদন। এটা কি যে একটা নির্দিষ্ট সময়কালে একটা ভৌগোলিক সীমার মধ্যে দেশের নাগরিক এবং বিদেশিরা মিলে যে অর্থ আর কি উৎপাদন করছে সেটাই। আমাদের একটা ভারতের মধ্যে আমাদের ভারতীয় কোনো নাগরিক এবং বাইরের দেশের কোনো বিদেশি এসে যা উৎপাদন করছে সেটা কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর এরপর আসছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমি এনডিপি আর এনএনপি সেটা একটু পরে বলছি। তো এই জিএনপিটা কি? জিএনপিটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন। এই মোট জাতীয় উৎপাদন কি? একটা নির্দিষ্ট সময়কালে এক বছরের বিশেষত হয়, যেটা ন্যাশনাল ইনকাম তো 1 বছরের আমাদের হিসাব হয়। মোট উৎপাদন উপকরণ যেটা দেশের নাগরিকরাই শুধুমাত্র দেশের বাইরে এবং দেশের ভেতরে যেটা উৎপাদন করছে সেটাকে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলছি। তো এখানে থেকে আমরা কিন্তু দুটো জিনিস পেলাম, যেটা কি যে একটা গ্রস ডি আর এন পেলাম আর কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পেলাম আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পেলাম। তো এইখান থেকে এই গ্রসের জি আর জি ফর হচ্ছে এখানে স্ট্যান্ডস ফর জিটা হচ্ছে গ্রস আর এন হচ্ছে নেট। তাহলে গ্রস থেকে নেট আসতে গেলে কি করতে হয়? এখানে গ্রস থেকে নেট আসতে গেলে ডেপ্রিসিয়েশন বা ওই যে অবচয়টা সেটা কিন্তু বাদ দিতে হয়। ডেপ্রিসিয়েশনটা অ্যাকচুয়ালি কি সেটা আমি বলবো। ডেপ্রিসিয়েশন হচ্ছে কোনো উৎপাদনের সময় যন্ত্রপাতির যে ক্ষয়ক্ষতি হচ্ছে বা মোট যে মূলধন জনিত যে ভোগ কনজাম্পশন হয় তার অবচয়জনিত বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, এটা যেটা বাদ যাচ্ছে। ধরা যাক যে আমি একটা ফোন কিনেছি, 2 বছর আগে একটা ফোন কিনেছি, সেটা আমি ইউজ করেছি। আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে
সেই ফোনটা আমি যে টাকায় কিনেছিলাম সেই টাকাতেই কিন্তু আমি আর বিক্রি করতে পারবো না। আমি যে ইউজ করেছি তার জন্য, বা 2 বছর যে আমার কাছে ওটা রয়ে গেল তার জন্য কিন্তু এটা একটা ক্ষয়ক্ষতি, বা সেটা যে একটু কিছু নষ্ট হয়েছে বা তার জন্য যে আমি ব্যবহার করেছি তার জন্য একটা দামটা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু অবচয়জনিত ব্যয় বলছে। তো এই জিডিপি বা জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন করলে যথাক্রমে আমরা এনডিপি এবং এনএনপি পাবো। ঠিক আছে, তো আর একটা করা যায় যে জিডিপি থেকে জিএনপি, জিডিপি থেকে জিএনপি যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদের কিন্তু আমাদের জিডিপি প্লাস এনআইএফএ যোগ করতে হবে। মানে এনআইএফ এটা কি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এটা হচ্ছে বিদেশ থেকে ভারতীয়দের যে আয়টা সেইটা মাইনাস ভারত থেকে বিদেশিরা যে আয়টা করে সেটা যোগ করলে কিন্তু আমরা জিএনপিটা পেয়ে যাব। তো এই গেল আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখান থেকে আমরা জিএনপি এবং মানে এখান থেকে আমরা এনডিপি এবং এনএনপি কি করে পাবো সেটা তো দেখলাম। তো এখানে এই স্লাইডে ওটাই বলা আছে যে কিভাবে এনডিপি থেকে আমরা জিডিপি বা কিভাবে ডেপ্রিসিয়েশন, যদি বলা যায় যে ডেপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি ইকুয়াল টু কি, তাহলে জিডিপি মাইনাস এনডিপি হবে আমাদের। মানে আমাদেরকে এই বেসিক ফর্মুলাগুলো মনে রাখলে আমরা যে কোনো এখান থেকে কিন্তু বার করতে পারবো। আমার এই স্লাইডে এনডিপি আর এনএনপি নিয়েই বলা আছে। এরপর আমরা দেখব যে নমিনাল আর রিয়াল জিডিপি, যে দুটো টার্ম আমি একটু আগে বলেছি, এই দুটো অ্যাকচুয়ালি কি। নমিনাল জিডিপি হচ্ছে সেটাই যে কোনো বছরে জাতীয় আয়কে নির্ণয় করার সময় যখন কি যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে হিসাব করে ধরা হয় একটা কোনো ফিনান্সিয়াল ইয়ারে, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। আর রিয়াল জিডিপি কোনটা, রিয়াল জিডিপি হচ্ছে এখানে মুদ্রাস্ফীতিকে বা ইনফ্লেশনকে কিন্তু ধরা হচ্ছে না, তার বদলে কি ধরা হচ্ছে, এটা এখানে একটা কোনো জিনিসের দাম স্থির করা হয় একটা নির্দিষ্ট বছরের সাপেক্ষে, একটা নির্দিষ্ট কোনো বেস ইয়ারকে ধরে। এইটা কিন্তু রিয়াল জিডিপি। আমাদের বর্তমানে বেস ইয়ার হচ্ছে 2011-12কেই হিসাব করা হয়। আর এরপর জিডিপি ডিফ্লেটার, জিডিপি প্রাইস ডিফ্লেটার, এটা হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়াল জিডিপি ইন্টু 100। মানে এটুকুটা বলা যায় যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যত বাড়বে জিডিপিটা কিন্তু তত বেশি, তার মানটাও কিন্তু, বা জিডিপি ডিফ্লেটার যেটা সেটার মানটাও কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো এই গেল আমাদের নমিনাল এন্ড রিয়াল জিডিপি আর জিডিপি ডিফ্লেটার। এরপর আমরা একটু দেখব যে অনেক সময় এরকম কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ গ্রিন জিডিপি, মানে গ্রিন জিডিপিটা অ্যাকচুয়ালি কী। তো গ্রিন জিডিপি হচ্ছে যে এগুলোর মধ্যে কি ধরা হয়, গ্রিন জিডিপির মধ্যে মানে লস অফ বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, এইগুলো যে মানিটাইজেশনগুলো এগুলো ধরা হয়, এগুলো মানে এগুলোকে কিন্তু হিসেব করা হয়। আবার এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনটা কিন্তু বিয়োগ হয়, সাবস্ট্রাক্ট হয় এখান থেকে। আর আর গ্রিন জিডিপি মানেই কিন্তু এরকম বোঝায় না যে মানিটারি ভ্যালু অফ ফরেস্ট, গ্রোথ অফ গ্রিন ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলো কিন্তু গ্রিন জিডিপির মধ্যে ধরা হয় না। এরপর জিডিপি যে মেজারমেন্টটা, সেই জিডিপি মেজারমেন্টটা তিনটে জিনিস দিয়ে কিন্তু মাপা হয়। কি, আউটপুট মেথড, তিনটে মেথড হয়। আউটপুট মেথড, ফার্স্ট ওয়ান ইজ আউটপুট মেথড, সেকেন্ড ইজ ইনকাম মেথড অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ এক্সপেন্ডিচার মেথড। তো প্রত্যেকটারই কিছু কিছু বেসিক জিনিস বা জিনিসের ওপর প্যারামিটারের ওপর নির্ণয় করা হয়। সেগুলো বলি যে আউটপুট মেথডে কিন্তু টোটাল আউটপুট মানে বাই প্রোডাকশন অফ গুডস সার্ভিসেস, এইগুলো যে কোনো জিনিসগুলো ধরে আউটপুট মানে যেটা আর কি উৎপাদিত হচ্ছে, প্রোডাকশন যেটা, যে মেথডটা, এটা হচ্ছে আউটপুট মেথড আমাদের। এখানে কি প্রোডাকশন অফ অল সেক্টরস, প্রাইমারি বিভিন্ন যে সেক্টরসগুলো আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু বা এইগুলো কিন্তু ধরা হয় এখানে, এইগুলো হিসাব করা হয়।
এরপর আসছে ইনকাম মেথড বা আয় আয় যেটা আয় পদ্ধতি, যেটা এইখানে কি ফ্যাক্টর ইনকাম অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস, যেটা সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস যে ফ্যাক্টর কস্টটা বা ফ্যাক্টর ইনকামটা সেটা কিন্তু এখানে ধরা হচ্ছে। এখানে কিন্তু ওই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিওর এটার সাথে NFFI মানে নেট ফরেন ফ্যাক্টর ইনকাম, মানে বিদেশ থেকে ভারতীয়দের আয় আর ভারত থেকে যে বিদেশিদের আয়, এটার যে বিয়োগফলটা, এইটা কিন্তু এই ইনকাম মেথড বা আয় যে পদ্ধতি এটার মধ্যে কিন্তু ধরা হয়। এরপর আসছে এক্সপেন্ডিচার বা ভোগ পদ্ধতি, এক্সপেন্ডিচার মেথড। এটা কি? এটা যে প্রথম যে ফর্মুলাটা বলেছিলাম ওইটা কিন্তু এক্সপেন্ডিচার মেথডের মধ্যেই পড়ছে, তো ওটা আর আলাদা করে বলছি না। মানে ওই যে CGI প্লাস এক্স মাইনাস এম, যে এই ফর্মুলাটা, মানে মানি স্পেন্ড বাই পিপল অ্যান্ড গভর্নমেন্ট, যে বিভিন্নভাবে যে খরচটা হচ্ছে সেটাই এক্সপেন্ডিচার মেথডের মধ্যে কিন্তু পড়ছে। তো এই গেল আজকের আলোচনা। সব শেষে বলবো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলবো, সেটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন মানে যেটাকে CSO, সেটা হচ্ছে হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি অফ প্রিপেয়ারিং ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। কিন্তু এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ভারতের ন্যাশনাল ইনকামটা কিন্তু প্রিপেয়ার করে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা ন্যাশনাল ইনকামটা অ্যাকচুয়ালি কি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইসকে কিন্তু ন্যাশনাল ইনকাম বলা হয়। তো ইন্ডিয়া অফিসিয়ালি ইউজ টু ক্যালকুলেট ইটস ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট, কিন্তু আগে কিন্তু ফ্যাক্টর কস্টের মাধ্যমেই ন্যাশনাল ইনকামটা ইন্ডিয়া কিন্তু ইউজ করতো বার করার জন্য, ন্যাশনাল ইনকাম বার করার জন্য ফ্যাক্টর কস্টকে ইউজ করতো। কিন্তু 2015 জানুয়ারি মাস থেকে CSO হ্যাজ সুইচড ওভার টু ক্যালকুলেটিং অ্যাট মার্কেট প্রাইস। CSO কিসে সুইচ করেছে না, মার্কেট প্রাইসে। মার্কেট প্রাইস দিয়ে এখন বর্তমানে ন্যাশনাল ইনকামটাকে বার করা হয়। থ্যাংক ইউ, আজকে এতটুকুই।